এবং গরম পানি নিয়ে আমি জাস্ট বাথরুমে ঢুকছি, শাওয়ার করব। আমার মনে হচ্ছে কি কেউ আমাকে দেখতেছে, লাইক এরকম একটা ফিলিংস আমার ফিল হচ্ছে যে কেউ আমাকে জানলাটা দিয়ে দেখতেছে। পরে আমি মিররের সামনে এসে তাকায় দেখি আমার তিনটা তিনটা ফিঙ্গারের আঁচড়, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এই থায়ে, পেটে, এরকম 5টা আঁচড় আমার সারা শরীরে। দেখে আমি চিল্লানি দিয়ে উঠছে, আমার হাজবেন্ড দৌড়ায় আসছে, এসে আমার সারা শরীরে এরকম আঁচড় দেখে, তাও লাল, মনে হচ্ছে কি যে এখন দেওয়া। রক্ত, হ্যাঁ রক্ত পড়বে, মানে রক্ত গড়ায় গড়ায় পড়বে এরকম। আমি দেখি তিনতলার, মানে আমাদের অ্যাপার্টমেন্টের তিনতলার বাম সাইডে একটা লোককে দেখলাম। আমি জাস্ট মানে সাডেনলি উপরে তাকাইতে যে দেখলাম, দেখে আবার ফোনটা টিপতে টিপতে আবার তাকায় দেখি কেউ নাই। আমি বললাম কেন, তিনতলায় তো দেখলাম মানুষ থাকে, তো তোমরা এইটা কেন কিনো নাই? পরে বলছো তিনতলাটা লক করা, তুমি দেখো নাই? আমি বলছি না, কিসের লক করা, আমি তো কিছুক্ষণ আগে একজনকে দেখছি। ও ও ও ও ও পরে বলতেছে যে ফাইজলামি করো আমার সাথে। আমি বলছি না, সিরিয়াসলি মিনময়, আমি কিছুক্ষণ আগে একজনকে দেখছি ওইখানে, জাস্ট এরকম করে সাডেনলি চলে গেল, হেঁটে ভেতরের দিকে গেল মনে হলো। ওরা বলছে আসো আমার সাথে, আমার হাজব্যান্ড একটু নাচর বান্দা, বলে আসো আমার সাথে। উপরে উঠলাম, উঠে দেখি তিনতলাটা লক করা, বাইরে থেকে তালা দেওয়া, বড় বড় 2টা তালা দেওয়া। আমি না ভাইয়া পরের দিন থেকে শুনি, মানে অনেক রাত্রে 2-3টার সময় কে জানি বাথরুমে গোসল করে। ভাইয়া লিটারেলি আপনি বিলিভ করবেন না, এরকম সাউন্ড ঠিক আমাদের বেডের সাথে ইয়াটাতে, দেয়ালটাতে, অথচ ওইদিকে কোনো বাসা নেই। ওই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। রাত্রে 2টা বাজতে পারে না, টেবিল টানে কে জানে, ঘ্যার ঘ্যার করে টেবিল টানতেছে, স্পষ্ট শুনতে পারি। জিন ভূত বা অলৌকিক কিছু কি শুধু অশিক্ষিত মানুষের সাথে হয়, কিংবা শিক্ষার আলো বঞ্চিত গ্রামের অন্ধকার মানুষের সাথে হয়, নাকি একদম মানে সর্বোচ্চ পড়ালেখা করা জ্ঞানী মানুষের সাথে হতে পারে? আজকে স্টুডিওতে ডাক্তার আমরিন এবং আমার অনেক দিনের পরিচিত, ওনার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। এবং আজকে এই এপিসোডটা আমি যাদের অপ্রাপ্তবয়স্ক আছে, মস্তিষ্কে গ্রহণ ক্ষমতা কম আছে, তাদের না দেখতে অনুরোধ করব। আর নিজের স্টোরিটা শেয়ার করতে চাইলে হোয়াটসঅ্যাপ দেখানো নম্বর বা ইমেলে আপনি ইমেল করে চলে আসতে পারেন। আমরিন, এই ঘটনাটা শুরু কখন থেকে? অ্যাকচুয়ালি ভাইয়া এটা শুরু হয় 2017 থেকে। হুম হুম আহ, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়, হুম অ্যান্ড লাইক খুব সাডেন তারা প্ল্যান করে আমাকে দেখতে আসবে। তো অগাস্টের 14, 14 লাইক আপনার 13-এর 12টার পরে বেসিক্যালি ওরা আমাকে দেখতে আসে আপনার 13-এর 10:30টার পরে, যেখানে ওদের সন্ধ্যায় আসার কথা ছিল। হুম তো আমার ফ্যামিলি একটু ডিস্টার্ব হয় যে এত রাত্রে তো আসলে মেয়ে দেখতে আসার কথা না। তো লাইক ওরা আসে, আমার কাবিনটা বেসিক্যালি আপনার 12টার পরেই হয়, 1:45টার দিকে আমার কাবিন হয়ে যায়। তো কাবিনের দিন ওদের ফ্যামিলি থেকে 13 থেকে 14 জন আসে। আমার হাজব্যান্ডের খালা আসে, মানে 3 থেকে 4 জন খালা আসে, আমার শাশুড়ি, ওর মামারা, মানে বাসার জুনিয়র যারা আছে লাইক আমার ননদরা বা দেবররা, ওরা কেউ আসেনি। হুম তো লাইক আমার কাবিন টাবিন শেষ, রাত 2-2:30টার দিকে তারা বাসায় ব্যাক করে। তো আমার ননদরা খুব মানে পাগলামি করছিল যে ভাইয়া আমরা এখনই চলে আসি, এখনই চলে আসি। তো ওই রাতের বেলায় ওদেরকে কেউ মানে আসার জন্য পারমিশন দেয় নাই। তো পরের দিন আমাকে বলা হয়েছে যে লাঞ্চে তাদের সাথে একটা মিটিংয়ের জন্য বাইরে। তো যথারত ওই টাইমেই আমি বের হয়ে যাই, লাঞ্চ করি। লাঞ্চ হুম করার পরে আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে বলা হয় যে আমি যেন আমার শাশুড়ির সাথে দেখা করে আসি। তো টাইমটা এরকম ছিল, আপনার ঠিক সন্ধ্যার মাগরিবের আজান দিচ্ছে। তো ওদের বাসাটার কোন জায়গাটা বাসা ওদের? বাসা হলো গিয়ে আপনার ধানমন্ডি ঝিগাতলা ট্যানারি মোড়, ওকে। তাবিন স্কুলের গলি। আচ্ছা। এটা হলো গিয়ে আপনার টালি অফিসের পানির পাম্পের পেছনের সাইডটা। হ্যাঁ। তো বাসাটার সামনে দিয়ে রোডের ভেতর দিয়ে গলি আছে, গলি দিয়ে ইউ টার্ন নিয়ে ভেতরে যেতে হয়। অন্ধকার জায়গা?
কিছুটা অন্ধকার, মানে সন্ধ্যার পরে পুরাই অন্ধকার। আর আমাদের যে অ্যাপার্টমেন্টটা, মানে আমার শাশুড়িরা যে অ্যাপার্টমেন্টে থাকতেন, ওটা হলো গিয়ে 9 তলা অ্যাপার্টমেন্ট। আর আমি যতদূর পরে জানতে পেরেছি যে ওই জায়গাটা আগে অনেক ডোবা ছিল। তোমার যুদ্ধের সময় বা তারপরেও অনেক মানুষকে, ডোবা যেহেতু ছিল, মেরে মেরে ওখানে ফেলে রাখতো। তো ওই জায়গাটায় ডেভেলপমেন্ট কোম্পানি মানে ব্লক করে ওখানে মাটি ফেলে ওখানেই বিল্ডিংটা করছে। আর ঠিক তার সামনে অনেক পুরানো একটা ফ্যামিলি, অনেক আগে থেকেই থাকে, লাইক টিন শেড ক্যাটাগরির একতলা বাড়ি যেগুলো থাকে এরকম। ভেতরে তারা গরু পুষে, মুরগি পুষে, মানে অনেকখানি জায়গা নিয়ে তারা। ওকে। আর তাদের বাড়ির সামনে, ঠিক গেটটার সামনে অনেক বড়, মানে অনেক পুরানো, প্রায় 50-60 বছর পুরানো একটা আম গাছ, অনেক বড় আম গাছ। ঠিক আমাদের অ্যাপার্টমেন্টের মাঝখানে একটা, মানে গলির যে রাস্তাটা, এই সাইডে বাড়িটা, এই সাইডে গেট। আমি ঠিক সন্ধ্যার সময় আজান দিচ্ছি, আমি ভেতরে পাটা দেই, মানে আজানের আগেই আসছি, আস্তে আস্তে মানে নিচে কথা বলে ঢুকতে ঢুকতে আজানটা দেয়। ওই টাইমে আমার কেমন জানি শরীরটা ভার হয়ে যায়। আমার আগে থেকে একটু আঁচড়ের প্রবলেম ছিল ছোটবেলা থেকে। তো আমার হাজব্যান্ড আমাকে মানে ওঠার সময় বলতেছে, ওখানে তখনও লিফটের প্রসেসিং চলতেছে, লিফটটা আসলে লাগানো হয়নি। তো সিঁড়ি দিয়ে 6 তলা উঠতে হবে। তো আমার হাজব্যান্ড আমাকে বলতেছে তোমার তো অনেক প্রবলেম হবে। আমার হাজব্যান্ড আমার দিকে তাকায়ও নেই তখন, মানে ও উঠতেছে আস্তে আস্তে, আমি বলতেছে তুমি উঠো, আমার যেহেতু অ্যাজমার প্রবলেম আছে আমি আস্তে আস্তে উঠি। তো উঠে 3 তলা ক্রস করে 4 তলা যাওয়ার পর আমার হাজব্যান্ড আমার মুখের দিকে তাকায় পড়ছে, বলতেছে তুমি দয়া করে ফোনের দিকে তাকাও না, তুমি বাসায় আসো। তা আমি বলতেছে আমার খুব মাথা যন্ত্রণা করতেছে, আমি না তাকাইতে পারতেছি না, আমাকে একটু ধরো। তো আমাকে ধরে বাসায় নিয়ে যায়। তো ঢোকার পরে দেখলাম আমার শ্বশুর শাশুড়ি আমার দিকে তাকায় আছে, মানে এমনভাবে তাকায় আছে যে আমাকে মনে হয় প্রথমবার দেখলো, মানে আমাকে দেখে তার আগে তারা খুব, দেখা হয়েছে তোমাদের? হ্যাঁ ডেফিনেটলি, বাট তারা আমাকে দেখে খুব শকড। তো তারা জানে আমি আসবো। মজার ব্যাপারটা এইটা ভাইয়া, আমি কেন শকড হয়েছে সেটা বুঝলাম যখন আমি মুখ ধুতে মানে বেসিনের সামনে গেলে? ওয়াশরুমে গেলাম, হ্যাঁ। আমি নিজেকে দেখেই চিল্লানি দিয়ে উঠছি, বিকজ আমার পুরা চোখ ভাইয়া, একদম অনেস্টলি, এটা কেউ বিশ্বাস করবে কিনা, যাদের সাথে হয়েছে একমাত্র তারা বুঝে, জাস্ট চোখের যে কর্নিয়াটা, এইটার কালার ছাড়া পুরা যে অ্যাকুয়াস হিউমারটা থাকে মানুষের চোখের, সাদা অংশটা পুরা লাল, একদম রক্তবর্ণ। আমি নিজে দেখে ভয় পেয়ে গেছি এবং চোখটা মনে হচ্ছে চারিপাশ দিয়ে এরকম ফুলে গেছে। তো আমি তো কান্নাকাটি, আমি মানে পাগলের মতো হয়ে গেছি, এরকম আমি কখনো দেখি নাই। তা আমার শাশুড়ি অনেক নামাজি কালামি, উনি আমাকে বলতেছে, উনি আমাকে তুই করে বলতো, যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বিয়ে হয়েছে, উনি আমাকে অনেক আদর করতো। উনি আমাকে বলছে তুই আয়, একটু উঁচু করে আয় আমার সাথে, যেহেতু নামাজ পড়তে পারবি না, বাইরে থেকে আসছিস, আমি নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, আমার পাশে একটু বসবি। তো উনি পড়ে আমাকে কি কি জানি ফু দিয়ে দিল। তো ফু দেওয়ার পরে দেখলাম যে শরীরটা যেরকম একটু ম্যাচ ম্যাচ করতেছিল, মাথার পেছনটা পুরা ভার হয়েছিল। তো ওই জিনিসটা আস্তে করে কেটে গেল, কিন্তু আমি তাকাইতে পারতেছি না। তখনও চোখ ব্যথা? তখনও চোখ ব্যথা, এবং ভাইয়া আমার 2-3 ঘন্টার ভেতরে চোখটা ছোট হয়ে গেছে, লাইক চোখের আমি পাপড়ি উঠাইতে পারতেছি না। মানে থাকে না চোখের অনেক প্রবলেম হইলে তোমার ক্যাতর আসে বা চোখটা লাল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এরকম হয়ে গেছে আমার চোখটা। আমি ভাবলাম যে সাডেন কোনো ইনফেকশন, বাট ইনফেকশন হওয়ার মতো কোনো কিছু তো সারাদিনে হয়নি। তো আমি একটু ভয়ই পাইলাম। তো আমার শাশুড়ি আমার মার সাথে কথা বললো, যেহেতু মাত্র আগের দিন রাত্রে বিয়ে হয়েছে, আমার ফ্যামিলি রাজিই না আমাকে এই বাসায় থাকতে দিতে, যেহেতু অফিসিয়ালি কেউ এখনো জানে না। তো তারপরও আমার শাশুড়ির রিকোয়েস্টে আর ভিডিও কলে কথা বলে তো আমার মাই কান্নাকাটি, পরে বলে আচ্ছা ঠিক আছে তুমি থাকো, ওখান থেকে বের হও না, একটু সুস্থ হও তারপরে বের হও। তো 7 days আমার চোখটা ওরকম ছিল। নো তারপরে এক্সপ্লেনেশন? নো, বিং এ ইভেন ডাক্তার, তুমি ডাক্তার অথচ তোমার কাছে কোনো এক্সপ্লেনেশন নাই? ইভেন আমাকে 15 নম্বরের মাথায় একটা আই হসপিটাল আছে, হ্যাঁ। প্রিমিয়াম আই হসপিটাল অর সামথিং নেমটা, ওখানে থেকে ডক্টর দেখায় ড্রপ সহ সব কিছু এনে দিছে, বাট কোনো চেঞ্জ হয়নি। 7 days-এর মাথায় যখন মানে দেখতেছে যে আমার চোখটা একেবারে খুলতেই পারতেছে না এমন অবস্থা, মানে গরম পানি দিয়ে আমি তুলো ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করতাম, তাও চোখটা খুলতে পারতাম না, এরকম আঠার মতো লেগে থাকতো। তো
পরে একজন হুজুরের কাছ থেকে পানি পড়া আর ইয়া এনে দিলে তেল ইউজ করতে দিল আমাকে, সরিষার তেল। ওইটা 2 দিন ইউজ করার পরে আলহামদুলিল্লাহ আমার চোখটা ঠিক হয়ে গেছে। এখন শুরু হইলো মেন প্রবলেম। মানে এটা প্রবলেম না, না এটা প্রবলেম না, এটা মেইন, এর জাস্ট, উপরে মেইন প্রবলেম আছে। হ্যাঁ এটা জাস্ট যতদূর আমি পরে জানতে পারছি এটা জাস্ট একটা নজর, ওকে। যে সে আমার দিকে একটা নজর দিল। হুম। আচ্ছা, সেকেন্ড আমি তো ভয়তে 9 দিনের মাথায় বাসায় চলে আসছি। আমি আর ওই বাসায় যাবই না। আমি তো কান্নাকাটি যে ওই বাসায় যদি ওরা থাকে, ওরা মাত্র 3 মাস আগে মানে ওই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনছে, Okay. পাশাপাশি 2টা ফ্ল্যাট। এই পাশের ফ্ল্যাটে থাকে আমার মামি শাশুড়ি, ওনার হাজবেন্ড নেই, উনি ওনার ছোট্ট একটা মেয়েকে নিয়ে থাকে, মেয়ে ক্লাস 4-এ পড়ে তখন। আর এই পাশের ফ্ল্যাটটাতে আমার শ্বশুরবাড়ির মানুষজন। তো লাইক আমাকে উঠায় নেওয়ার প্রসেসিং হবে। তো যেহেতু তারা এসে আমাকে এঙ্গেজমেন্টের একটা প্রসেসিং করে গেছে, কাবিন হইল সাডেন, তো ছেলের ফ্যামিলিতেও যেতে হবে, আমার ফ্যামিলির কোনো মুরব্বীরা যাবে, ছেলেকে আংটি দিবে, ঘড়ি দিবে, মানে ওদের বাসায় বসে একটা মিটিং হবে যে প্রোগ্রামের প্রসেসিংটা কবে কবে হবে। হবে? Sure. তো এইটার জন্য যখন কথাবার্তা হচ্ছে তখন আমার ননদরা ওরা আমাকে অনেক ভালোবাসে। বেসিক্যালি আমার হাজবেন্ড সিঙ্গেল, ওর কোনো ভাই বোন নেই। তোর আমার ননদ দেবর বলতে গেলে হলো গিয়ে ওর নানু Cousin. বাড়ির ফ্যামিলির কাজিন যারা, ওরা অনেক ভালো, ওরা মানে লাইক আমাকে অনেক পছন্দ করে। তো ওরা খুব ক্রেজি যে ভাইয়ার বিয়ে সবচেয়ে বড় আমার হাজবেন্ড, তো ভাইয়ার বিয়ে আমরা সব মজা করব, শপিং করব, ভাবি যদি দূরে থাকে কিভাবে হয়। তো আমি 3-4 দিনের জন্য আমি এবার প্রিপারেশন নিয়ে গেছি। আর যাওয়ার সময় আমি এমন ভয় পাইছি, আমি একেবারে গেছি সকালবেলায়, মাথার কাপড় টুপড় এরকম প্যাঁচাই একেবারে। আর তখন ভাই আমার চুল অনেক বড় ছিল কোমরের নিচে। হুম। তো লাইক ওইভাবে গেছি যে না আমি বিকালের আগে তো বেরই হব না, আমার ক্লাস থাকতো, আমি তখন মাত্র 3rd ইয়ারে উঠছি, আমার ক্লাস থাকতো, বাট আমি ট্রাই করতাম 3টা থেকে 4টা, অনেক সময় দেখা যেত অ্যানাটমি ক্লাসটা অনেক দেরি করে হয়, বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যেত, ওই দিন আমি ওদের বাসায় যাইতাম না, ওই দিন আমি আমাদের বাসায় চলে যেতাম। তো লাইক আপনার এর ভিতরে একটা জিনিস বলি, আমি বড় হয়েছি আপনার 27 নম্বরে। আপনার আমার বাবা জব করতেন আপনার ন্যান যে ফ্ল্যাটগুলো ওইটার পেছনে একটা এরিয়া আছে আপনার পাট গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ। ওইটার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আমার বাবা। তো আচ্ছা। আমার বড় হওয়াটা ক্লাস 6-এর পরের থেকে ওই এরিয়াতে। তো ওই সংসদ ভবন এরিয়াতে, এলাকাতে। হ্যাঁ ওই এরিয়াতে যে গেছে সে সবাই জানে যে অনেক গাছপালা, মানে খুব সুন্দর একটা পরিবেশ। তো ওখানে কখনো আমার এই ধরনের প্রবলেম হয়নি, আমি রাত 12টার সময় বাসায় ঢুকছি, কখন আমি এই ধরনের কিছু ফেস করিনি। বাট ওদের বাসাটায় এরকম একটা মানে কেমন একটা ভুতুড়ে পরিবেশ, আপনার যখনই ঢুকবেন কেমন একটা অন্ধকারাচ্ছন্ন, ঠিক 5টার পরের থেকে নিজেরই ভয় লেগে যায়। তা আমি ওর বাসায় যাই না। একদিন দেখি কি 3 তালা ওদের অ্যাপার্টমেন্টের নিচে আমি এসে দাঁড়ায় আছি দুপুরবেলায়, আমার হাজব্যান্ডকে ফোন দিচ্ছি যে আমি ক্লাস করে আসছি, তুমি শুধু আমার একটা মানে ব্যাগ নিয়ে নামবা, আমি বের হয়ে যাব বাইরে, আমরা খাবো করব। তো ও বলতেছে যে আচ্ছা তুমি দাঁড়াও। আমি দেখি 3 তালার মানে আমাদের অ্যাপার্টমেন্টের 3 তালার বাম সাইডে একটা লোককে দেখলাম। আমি জাস্ট মানে সাডেনলি উপরে তাকাইতে যে দেখলাম, দেখে আবার ফোনটা টিপতে টিপতে আবার তাকায় দেখি কেউ নাই। তো আমার হাজব্যান্ড আমার পর আমি জিজ্ঞেস করছে আচ্ছা এই 3 তালাটা তো অনেক সুন্দর, তোমার আম্মুর পায়ে প্রবলেম, তোমরা 6 তালা নিছো কেন, 3 তালা নিতা। পরে আমাকে বলতেছে 3 তালা সুন্দর মানে? আমি বললাম কেন, 3 তালায় তো দেখলাম মানুষ থাকে, তো তোমরা এইটা কেন কিনো নাই? পরে বলতেছে 3 তালাটা লক করা, তুমি দেখো নাই? আমি বলছি না কিসের লক করা, আমি তো কিছুক্ষণ আগে একজনকে দেখছি। ও ও ও ও ও। পরে বলতেছে যে ফাইজলামি করো আমার সাথে। আমি বলছি না সিরিয়াসলি মিনময়, আমি কিছুক্ষণ আগে একজনকে দেখছি ওইখানে, জাস্ট এরকম করে সাডেনলি চলে গেল, হেঁটে ভেতরের দিকে গেল মনে হইলো। ওরা বলছে আসো আমার সাথে, আমার হাজব্যান্ড একটু নাচর বান্দা, ওরা আসো আমার সাথে। উপরে উঠলাম, উঠে দেখি 3 তালাটা লক করা, বাইরে থেকে তালা দেওয়া, বড় বড় 2টা তালা দেওয়া। এই পাশে যারা থাকে ওই ল্যান্ড ওনারের মানে আত্মীয় স্বজন, ওনাদেরই 4টা থেকে 5টা ফ্ল্যাট ওইখানে। তো ওনাকে নক করলাম, নক করার পরে ওনার ছোটো মেয়ে বের হয়ে এসে বললো হ্যাঁ ভাবি বলেন। তো বললাম এই বাসায় কে থাকে? বলে এটা তো ভাড়া হয় না। বলছে মানে? বলে সিরিয়াসলি এটা ভাড়া হয় না,
এবার আমার হাজবেন্ড একটু মজা নিচ্ছে, আমার বউ ভয় পাইছে। কিন্তু বলতেছে- ঘটনা তো আসলেই ঘটছে। এক্স্যাক্টলি। পরে আমাকে বলতেছে সিরিয়াসলি তুমি কাউকে দেখছো? আমি কান্না করে দিছি লিটারেলি, আমি সিরিয়াসলি আমি কাউকে দেখছি। কিরকম ছিল ইভেন লোকটা? সে জাস্ট মানে কাইন্ড অফ একটা নর্মাল মানুষ, আপনার খুবই মানে কেমন বলবো, খুব থিঙ্ক একটা বডি, হ্যাঁ। পাতলা লম্বা, মনে হলো কি টুক করে ঢুকে গেল, এবং সাদা কিছু পরা, লাইক স্যান্ডো গেঞ্জি টাইপ কিছু পরা, এভাবে ঢুকে গেল। আমি মনে করছি হয়তো বা বারান্দায় এসে, মুরব্বী মানুষ বারান্দায় এসে বসতে পারে। তো আমি এত ভয় পাইছি, আমি কয়েকদিন আর ওই বাসায় যাই নাই। এদিকে আমার শাশুড়ি মাঝে মধ্যে অসুস্থ থাকতেন, তো উনি বলতেন আমাকে ফোন দিয়ে যে মৌয়াই, আমার নিকনেম মৌ, তো উনি খুব আদর করে বলতো আম্মু আমি অনেক অসুস্থ, একটু আসো প্লিজ, তুমি কাছে থাকলে আমার ভালো লাগে। তো ডিসাইড করলাম প্রোগ্রামের আগে ওদের বাসায় আমি শিফট হয়ে যাব 1 সপ্তাহের জন্য। তো শিফট হইলাম। এবার হইলো মজার কাহিনী, আমার শাশুড়ি নরসিংদী যাবে ঘুরতে, আমার শ্বশুর বাড়ি নরসিংদী, ওখানে একটা ফার্ম হাউস আছে তাদের। তা বলতেছে যে ওইখানেও তাদের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করবে, তারপরে মানে মানে পার্টি সবাইকে, হ্যাঁ সবাইকে জানাবে যে আমার ছেলের প্রোগ্রাম এই তারিখে। তো ওখান থেকে ওর ফুপি ওর চাচারা আসবে। তো বললো যে তোমরা এই বাসায় থাকো, তোমাদেরকে টুনাটুনিকে একটু স্পেস দিলাম, তোমরা খালি বাসা থাকো, আমরা 7 দিনের জন্য যাচ্ছি। এসেই হইলো গিয়ে ওই যে আমাদের ফ্যামিলি থেকে আসবে, একটা প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হবে বড় করে। আমি ভাবলাম যে ভালোই, হাজব্যান্ড ওয়াইফ সিঙ্গেলি একটু টাইম স্পেন্ড করার মতো স্কোপ পেলাম। আমার শাশুড়িরা যেদিন চলে গেল, রাতটা গেল, আমি না ভাইয়া পরের দিন থেকে শুনি মানে অনেক রাত্রে 2-3টার সময় কে জানি বাথরুমে গোসল করে। জামাই কই তখন? আমার জামাই বেসিক্যালি মিউজিশিয়ান, হুম। গিটার প্লে করে, বারান্দায় বসে বসে গিটার প্লে করতেছে। আমি শুনতেছি বাথরুমে কেউ শাওয়ার করতেছে। আমি বলি কি আমাদের বাথরুমে? আমি যে আগে দরজা খুলছি, তো আমার বেডরুমের সাথে একদম দরজার সাথে আমাদের ওয়াশরুমটা। আর আমার শাশুড়ি আম্মা যেহেতু অসুস্থ মানুষ, উনাকে আমরা ওই রুমটা দিছি যেটার সাথে অ্যাটাচড ওয়াশরুম। ওই ওয়াশরুমে যে দেখলাম কোনো প্রবলেম নেই। বললাম শাওয়ার করে কে এত রাত্রে, তাও শীতের সময় ভাইয়া, অগাস্ট মাস। আমি তো তখন অনেক চিকন পাতলা ছিলাম। একবার এই বারান্দায় এসে, কর্নারের এই সাইডে বড় বারান্দা, এই পাশে এসে শুনি মনে হয় কি আমার রুমের এই সাইডে কেউ শাওয়ার করে। আবার এই পাশে আসি যখন মনে হয় ওই দিক দিয়ে আওয়াজটা আসতেছে। তো আমার হাজব্যান্ডকে মানে এত বুঝাইতেছি, ও তো বিজি, ও মিউজিক প্লে করতেছে। তো ওটা ধাক্কা দিছে এবার একটা, কি হয়েছে? তুমি কি কিছু শুনো না? বলে কি শুনবো? আমি তুমি সিরিয়াসলি কিছু শুনতে পাচ্ছ না? ভাইয়া লিটারেলি আপনি বিলিভ করবেন না, এরকম সাউন্ড ঠিক আমাদের বেডের সাথে ইয়াটাতে, দেয়ালটাতে, অথচ ওইদিকে কোনো বাসা নেই। ওই আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। ওদিকে কোনো বাসা নাই, কোনো দাঁড়ানোর স্পেস নাই, মানে খুব জোরে জোরে দুটো দুটো করে নক, দুটো দুটো করে নক। আর আস্তে আস্তে ওই 7 days আমার মনে হয়েছে যে ইটস লাইক আ হেল, আমি এই বাসায় থাকতে পারবো না। শাওয়ারের প্রবলেম গেল। শাওয়ার কি একদিনই না বারে বারে হয়েছে? না এরকম হয়, সামটাইমস হয়। ওকে। উপরের মানে 7তলাটা একেবারে টাইলসও না, মানে কোনো কোনো কাজ করা হয়নি, জাস্ট অ্যাপার্টমেন্টটা উঠাইছে, উপরে 6 ফ্লোর পর্যন্ত কমপ্লিট করা, উপরে পুরা খালি, মানে ঢালাই পর্যন্ত হয় নাই, এরকম একটা অবস্থা। সিমেন্ট দিয়ে যে ঢালাই করে না ভাইয়া, তারপরে তো মেঝের ডেকোরেশন করে বা টাইলস টাইলস বসায়, ওই রকম একদম ইয়া অবস্থা। একটা জাস্ট মনে হয় টেবিল মতো আছে, ওই যে কাজ করে যখন উপরের, এটার জন্য রাখা। রাত্রে 2টা বাজতে পারে না, টেবিল টানে কে জানে, ঘ্যার ঘ্যার করে টেবিল টানতেছে, স্পষ্ট শুনতে পারি। টিভি দেখতেছে, দুইজনে মুভি দেখতেছে, যেহেতু দুইজনে ছাড়া কেউ নেই, টুনাটুনি ওরকম রান্না করারও ইয়া নেই, বাইরে থেকে অর্ডার দিয়ে আমরা খাচ্ছি, কে জানি টেবিল টানে। আচ্ছা, একদিন আমার হাজব্যান্ড বলতেছে কি আর সম্ভব না, এবার উপরে যাইতেই হবে। মশলা বাটে, হ্যাঁ মশলা বাটে উপরে এই রাত্রে? রাত্রেবেলায়। এটা কি ধরনের আওয়াজ?
এখন আমার তো ভয় লাগে, কিন্তু আমি আমি যদি আমার হাজবেন্ডকে বুঝাই দিই আমি ভয় পাচ্ছি, ও আমাকে আরো ভয় দিবে। মজা নিবে। হ্যাঁ, এই জন্য আমি আর কিছু বলি না। আমি বলছি, আচ্ছা বাদ দাও, লিভ ইট, এগুলো বুঝতে হয় না, যে আছে থাকুক। আমার হাজব্যান্ড একদিন চেতে গেছে যে এত জোরে জোরে টেবিল, মানে ওর পরের দিন একটা শো ছিল ভাইয়া, ও তো আন্ডারগ্রাউন্ড মিউজিক করে, তো লাস্ট প্রোগ্রামের আগে ও জ্যামিং করতেছে বাসায়, কিন্তু কোনোভাবে উপর থেকে গেড়ে 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 করে টানতেছে। এখন বলতেছে যে আমি উপরে যে এখন দেখবো তুমি কি আমার সাথে আসবে কিনা। এখন আমি ভয় পেয়ে গেছি, আমি বলছি না আমি যাবো না। পরে পাশের বাসা থেকে আমার মামি শাশুড়িকে ডাক দিছে যে মামি আসো তো, চলো তো উপরে যাই। মামি বলতেছে মিনময় উপরে যাস না এত রাত্রে, উপরে কিন্তু 2টা ফ্লোর একেবারে ডেকোরেশন ছাড়া, তার উপরে ছাদ, কিছুই হয় নাই, এগুলো খোলা, মানে লকার পর্যন্ত লাগানো হয় নাই, লকারের জায়গাটা এরকম গোল খোলা, জাস্ট একটা কাঠের মতো দরজা লাগানো নর্মালি। তো ও গেছে সাহস করে, ওর বোনটাও গেছে পিচ্চিটা, ও অনেক সাহসী, দাদা চলো দেখি কি। ভাবি শুধুই ভয় পায়। তো লাইট টাইট দিয়ে ওরা অনেক লাইট টাইট নিয়ে গেছে, কিছুই দেখে নাই। ইভেন টেবিল একদম কর্নারে বারান্দার রুমের সাথে ফেলানো, টেবিলের এক পায়া ভাঙা। আচ্ছা, এবার আমার মনের ভিতরে ভয় ঢুকছে যে আসলেই কি কিছু থাকে উপরে। আমার হাজবেন্ড চুপচাপ আসলো, আসার পরে সারা ঘরের লাইট জ্বালাই দিছে। মানে ও খুব সাহসী, বাট যখন ভয় পায় তখন সে অনেক ভয় পায়। এবার সে সারা ঘরের লাইট জ্বালাই দিছে, ভোর পর্যন্ত সে লাইট জ্বালাই রাখছে। আমি বললাম কি হয়েছে বলো, কিছু বলে না। আচ্ছা গেল। এরকম করতে করতে আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে, আমাদের প্রোগ্রাম হইলো এটা। এরপরে ফিক্সড হইলো যে সেপ্টেম্বরের 14 তারিখে আমাদের বিয়ে শাদীর প্রোগ্রাম হবে। তো আমি ডিসাইড করলাম যে না আমি চলে যাব বাসায়, এখানে আমি এভাবে থাকতে পারবো না। আমার শাশুড়ি বারবার আস্ক করে কি হয়েছে মা কি হয়েছে, আমি বলতে নারাজ, কারণ আমি এগুলা যে একমাত্র আমার মাকে বলবো। আমার মা অনেক ফরেস্টগার, ওনাদের ফ্যামিলিতে লাইক আমার আম্মুর দাদির ঘাড়ে জিন ছিল, ওটা রিপ্লেস করে আমার মেছো খালার ঘাড়ে আসছে, মানে ভালো জিন আর কি। তো লাইক অনেক কিছু ওনারা আগে থেকে বলে দিতে পারতেন। তো আমি ভাবছি আমার মামের সাথেই কথা বলবো, এক্সাক্ট প্রবলেমটা কি এটা আমার মামি আমাকে বলতে পারবে। তো আমি আসছি বাসায়, বাসায় আসার পরে দেখি কি আমার খুব খারাপ লাগে ভাইয়া। খারাপ লাগে মানে কি, আমি আমার হাজব্যান্ডের সাথে যখনই একসাথে থাকার কথা বলি বা ই করি খুব খারাপ লাগে। এর মাঝখানে আমি একটা জিনিস স্কিপ করছি ভাইয়া, আমাদের দুইজন যখনই একদম অনেস্টলি উই আর ম্যারিড, তো ইন্টিমেসি আসবেই হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, তখনই ওই যে ওরকম আওয়াজ টাওয়াজ শুরু হয়ে যায়। এরপরে আমাদের দুজনের ভিতরে তুমুল ঝগড়া, এমন ঝগড়া যে একদিন ছুরি উঠাই ফেলছি আমি, আরও একটা বড় তালা উঠাই ফেলছে, মানে দুইজন দুজনকে সহ্য করতে পারি না, এরকম প্রবলেম ওই মোমেন্টে। অথচ আমাদের লাভ ম্যারেজ, আবার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড। এখন আমার মা বলতেছে তোমরা এত ঝগড়া করো কেন, তোমাদের বিয়ে হইতে পারে না 21 দিন হয় নাই, তোমরা এখনই যদি এত ঝগড়া করো তাহলে একসাথে থাকবে কি করে লাইফ টাইম। বলছে বাবা আমি জানি না, যখনই আমরা মানে একসাথে থাকার জন্য ট্রাই করি সাডেনলি দেখি কিভাবে জানি আমারই মুড চড়ে যায়, আমারই মুডটা চড়ে যায়। দেখা যায় ওকে কিছু বললে ও কেমন জানি রিয়্যাক্ট করে ওঠে, আর মনে হয় কি যে আমার কথাগুলো ওর গায়ে ফোসকার মতো লাগে, মানে সহ্যই করতে পারতেছে না। তো খুব স্বাভাবিক দুজনের ভিতরে ফাইট হয়ে যায়। ও এর ভেতরে একদিন শ্বশুর শাশুড়ি ছিল না, রাতে ঘুমের ভিতরে আমার গলা টিপে ধরছে। আমি এই সাইডে হয়ে শুই, ও সাইডে হয়ে শুই, ফর নো রিজন। নো রিজন। আমি এই পাশে ঘুরে ওকে জড়ায় ধরছি, ও আমার থেকে অনেকখানি লম্বা, তো ও ঘুরে মানে ওর দাঁত মুখ খিচা দিতেছে, মনে হয় যে দাঁত মুখ এরকম লেগে আছে, ও আমার গলাটা এভাবে টিপে ধরছে। আমি বারবার এরকম করতেছি মিনময় ছাড়ো ছাড়ো ছাড়ো, ছাড়ে না। পরে আমি মনে মনে আয়তাল করছি, পড়া শুরু করছি যে অ্যাটলিস্ট আল্লাহ যদি ছেড়ে দেয়। পরে ছেড়ে দেওয়ার পর দেখি এরকম কয়েকবার এরকম ঝাড়া দিল, এরপরে আমি ওরে ইচ্ছা মতো গুতায় গুতায় ঘুম থেকে উঠাইছি। এই কত বড় সাহস, মানে তখন ওই ফ্রেন্ডলি যে বিহেভিয়ারটা ওইটা চলে এসছে যে তোর আজকে মাইরাই ফেলাবো, তুই আমার মারলি কেন। আমার গলায় দাগ পড়ে গেছিলো, দুই আঙ্গুলের দাগ এইখানে। তো বলছে কি হয়েছে, ও আমাকে আবার আদর করে মাহি ডাকতো, এটা ওর ডাক নাম। কি হয়েছে মাহি, এত রাত্রে তুমি আমার এরকম করে গুতাইতেছো কেন, মারতেছো কেন আমাকে বালিশ দিয়ে। পরে আমি বললাম তুমি তো আমার গলায় দেখো কি করছো। ও তো বিশ্বাসই করে না, বলে না এটা আমি করতেই পারি না, তুমি ফাইজলামি করতেছো। ওই যে তোমার সাথে যেটা আছে না,
তোমার যেটা প্রসেস করার ট্রাই করে দেখো ওইটাই তোমাকে ধরছে। তো বাসায় এসে আম্মুকে দেখাইছে দাগ ছিল। আম্মু বলতেছে আচ্ছা দাঁড়াও তোমার শরীরটা আমি বন্ধ করে দেওয়ার ট্রাই করতেছি। তা আম্মু সূরা বাকারার শেষের 3 আয়াত, আয়তাল কুরসি, তারপরে ইয়াসিন সূরা, এগুলো পড়ে টরে আমার গা সুন্দর করে, মানে ওই যে নজর লাগার যে একটা প্রসেসিং আছে মরিচ দিয়ে পুরা এইটি করে জাস্ট বন্ধ করে দিল, বললো যে আল্লাহর রহমতে আর তুমি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করো আম্মু, তাহলে দেখবা কেউ তোমার কাছে আসতে পারবে না। তো অলওয়েজ ভাই আমি একটু ফাঙ্কি হইলো, যেহেতু আগে মডেলিং করতাম টুকটাক, আমি আয়তাল কুরসি অলওয়েজ পড়ি, এটা আমার মুখে সবসময় থাকে। তো আয়তাল কুরসিটা 3 কুল 4 কুল আমি সবসময় পড়ি, এটা আমার নিজের সেফটির জন্য আমি অলওয়েজ পড়ি, যেহেতু আমার আঁচড়ের প্রবলেম ছোটোবেলা থেকে টুকটাক আছে। তো প্রোগ্রামের আগে আমার হলুদ যেদিন হবে তার 2-4 দিন আগে আমি গেলাম ওদের বাসায়। তো আমার ঠিক হলুদ যেদিন ভাইয়া ওই দিন, মানে পরের দিন আমার হলুদ, আগের দিন রাত্রেবেলায় আমার হাজব্যান্ড জ্যামিং করতেছে। তো আমি ওর বলতেছি যে এটা বন্ধ করো, কালকে তো আমার অনেক ঘন্টা, যেহেতু খুব ভালো করে জানো যে বউকে সাজাইতে পার্লারে অনেক ঘন্টা টাইম Right. নেই, তো আমি বলতেছি যে আমার কালকে সারাদিন অনেক হ্যাট্রিক যাবে, তো তুমি ঘুমাই প্লিজ একটু। হ্যাঁ আমাকে একটু ঘুমাইতে দাও, কারণ আমার সেই সকালবেলায় উঠে পার্লারে চলে যেতে হবে 10টার ভিতরে। আমার জামাই কোনোভাবেই আমার কথা কানে নিচ্ছে না, পরে আমার না রাগ হয়ে গেছে। তো ওই যে গিটারের তার ও হইলো কি টাইট করতেছিল, তো আমি ওই বক্সটা ধরে নিচে ফেলে দিছি ইচ্ছা করে। তো আমার জামাই আমার দিকে এমন একটা লুকস দিয়ে উঠছে, আমি ভয় পেয়ে গেছি, এরকম লুকসও দেয় না, মানে কেমন ভাবে জানি তাকায় পড়ছে। আর আমি ভয় পেয়ে আমি রুমের থেকে একটা পিলো নিয়ে আমি সোফায় যেয়ে শুয়ে পড়ছি। আচ্ছা ধর তোর রুমেই থাকবো না আজকে। সোফায় শুয়ে পড়ছি, 10 মিনিট পরেও এসে আমার হাত ধরে টানতেছে আসো। আমি বলছি, কোথায় যাবো, যাবো না আমি, তুমি আমাকে ঘুমাইতে দিচ্ছ না, 3:30-4টা বাজে, আমি তো কালকে অনেক কষ্ট হবে সারাদিন। পরে বলতেছে না আসো আমার সাথে আসো। আমি বলছি না আমি যাবো না। পরে এক কথায় 2 কথায় ও আমাকে ঠাস করে, মানে কোনো কথাই না, ও আমাকে ঠাস করে চড় মেরে বসছে। এখন এত জোরে মারছে ভাইয়া 3টা আঙ্গুল বসে গেছে গালে। মানে আমি আসলে কি এত জোরে মারছে ভাইয়া, মানে ওর স্বাভাবিক এত জোর শরীর থাকার কথা না। আমি না ক্যাত ক্যাত করে কান্না করে দিছি, মানে ব্যথায় আমি কান্না করে দিছি যে তুমি এত জোরে তোমার বউকে, তোমার রিসেন্ট সদ্য বউ যে তাকে তুমি মারতে পারলা ঠিক প্রোগ্রামের আগের দিন, এটা তুমি কিভাবে পারলা। ওর বাবা মা উঠে গেছে, মানে আমার কান্নার চিল্লানিতে ওরা উঠে গেছে। উঠে সে আমার শ্বশুর বলতেছে কি হয়েছে মা, কি হয়েছে, আমার শ্বশুর আমাকে অনেক ভালোবাসে, বলছে কি হয়েছে মা, কি হয়েছে। পরে চেহারার উপরে তো 3টা আঙ্গুল দেখতেই পারতেছে। আমার শাশুড়ি বলতেছে মিনমা এটা তোর উচিত হয় নাই, কালকে ওর হোল ফ্যামিলি আসবে। বলতেছে আমি যাই না, ওর কথায় আমার কেন এত রাগ হয়ে গেছে, সহ্য করতে পারতেছিলাম না, কষে দিছি, মানে ও বলতেছে কথাটা যে কষে দিছি একটা গালের উপরে। পরে ওর মা ওরা কিছুক্ষণ ওই রুমে নিয়ে যে বকাবকি করলো। আমার শ্বশুর একটা বরফের বের করে বললো মা এটা বাটিটা এখানে ধর। পরে আমার শাশুড়ি আম্মা আমাকে নিয়ে তার রুমে শুয়াইছে। গেল সকালবেলা উঠে আমি ওর সাথে আর কথা বলি না, ও ঘুমাইছিল। আমি 10টার ভিতরে পার্লারে চলে গেছি। সারাদিন গেল, হলুদের প্রোগ্রাম হইল। তো ওরা বেসিক্যালি যেহেতু একটু নাচানাচি করবে ননদরা, তো আমাকে বলছে যে আমার ফ্যামিলি 10:30-11টার ভিতরে প্যাক আপ করে চলে গেছে, সবাই নামাজি কালামি ফজরের নামাজ পড়তে হবে। তো সবাই মুভ করছে। এখন আমার প্যারেন্টস হলুদের দিন আমাকে চায় নাই বাইরে কোথাও থাকতে দিতে, ওকে, বিকজ হলুদের একটা ব্যাড ঝামেলা থাকে। ইফেক্ট থাকে। হ্যাঁ, তো আমার মা বারবার বলছে যে যত রাতই হোক গাড়ি দিয়ে ওকে আমাদের বাসায় নামাই দিও। হুম। তো ওরা রাজি হয় না, ওরা আর এটা 3টা পর্যন্ত, মানে ওরা একটু ড্রিঙ্কস করছে, একটু মজা করছে, একটু নাচানাচি বিয়ে বাড়িতে করছে। যাওয়া আর কি। হ্যাঁ, হুম। এরপরে আমাকে নিয়ে গেছে ওদের বাসায়। ঠিক ওই দিন আমি শাওয়ার করতে ঢুকবো, কারণ অত রাত্রে আমার এত মেকআপ উঠাইতে গেলে আমার ওয়াশরুমেই থাকতে হবে। আমার শ্বশুর আব্বা আমাকে ওই যে নেলস গুলা উঠানোর জন্য গরম পানি করে দিছে, খুব আদর করে, আমাকে খুব আদর করে উনি সবসময়। তো ক্লিপ পর্যন্ত আমার হাজবেন্ড না, আমার শাশুড়ি না, আমার শ্বশুর আব্বা খুলে দিছে যে মা এগুলা আমি খুলে দিচ্ছি, আমি গরম পানি করে দিচ্ছি, যেহেতু উইন্টার তখন সদ্য আসে আসে, তো তুই গরম পানি দিয়েই গোসল কর, ঠান্ডা লাগানো যাবে না, কালকে আবার তোর সারাদিন অনেক ঝামেলা যাবে। তো আমি গরম পানি নিয়ে আমি জাস্ট বাথরুমে ঢুকছি শাওয়ার করব। আমার মনে হচ্ছে কি কেউ আমাকে দেখতেছে,
লাইক এরকম একটা ফিলিংস আমার ফিল হচ্ছে যে কেউ আমাকে জানলাটা দিয়ে দেখতেছে। আমি অনেক মানে আমি ওই দিকে তাকাই না, দাঁড়ায় আছি। 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি শ্যাম্পু করতে নিয়েছিলাম ফার্স্টে, তো শ্যাম্পু করতে করতে আমি ওইদিকে তাকায় আছি, ওইভাবে দাঁড়াইছো? ওইভাবে দাঁড়ায় আছি। শীতে আমার গা হাত পা মানে সেন্স নেই, কোনো সেন্স নেই। কোনো সেন্স নেই। আমি ওইদিকে তাকায় দাঁড়ায় আছি। পরে আমার অনেকক্ষণ হয়ে গেছে, আমার হাজব্যান্ড এসে দরজা নক করতেছে, এই 1 ঘন্টা ধরে বাথরুমে কি? কালকে তো জ্বর বাঁধাবি, তারপরে তার প্রোগ্রাম হবে না। মানে ও ঘুমাবে, আমি না আসলে তো ঘুমাতে পারবে না, এই জন্য ও আমাকে বারবার নক করতেছে। পরে আমি দরজাটা খুলছি, বলতেছে তুমি এখনো ফ্রেশ হও না, তোমার মুখে এখনো তো মেকআপ আছে, মানে ভালো করে ওয়াশ করো। আমি বলছি মিনময় কে জানি আমাকে দেখতেছে মনে হয়। তো বলছে তুমি আবার শুরু করছো? আমি বলছি শুরু করছি না, আমার মনে হচ্ছে ওখান দিয়ে কেউ আমার দিকে তাকায় আছে। মানে 6 তলার উপরে ভাইয়া, পেছনে কিছু নাই, কে দাঁড়ায় দেখতেছে আমাকে? বাথরুমের জানলা মানে দিয়ে? আমি ফিল করতেছি লিটারেলি ওখান থেকে কেউ আমাকে দেখতেছে। আমি আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু দাঁড়াবা, বাবা মা কি ঘুম? বলছে হ্যাঁ ঘুম। আচ্ছা তুমি একটু দাঁড়াবা, তোমার দাঁড়ানো লাগবে না, তুমি আমি দরজাটা একটু এরকম খালি করে রাখি, তুমি সোফায় বসো এখানে। এতখানি ডিস্টেন্স সোফায়, অ্যাটলিস্ট কিছু হইলে তো আমি ওকে বুঝবো। তো আমি আমার বলতেছে তুমি ওইদিকে আর তাকাও না, তুমি ঝটাকসে ফ্রেশ হয়ে বের হয়ে যাও, মেকআপ দরকার হয় ওই যে ওয়েব টিস্যু দিয়ে বাইরে বসে ঘরে পড়ো। ইয়া করো, হ্যাঁ ড্রেসিং টেবিলে বসে বসে ই করো। তো আমি ওইভাবে জাস্ট চুলের শ্যাম্পুটা কোনো রকম ই করে আমি বের হয়ে গেছি। এরপর পরের দিন আমি গেলাম সকালবেলায়, যথারীতি আমাকে সকালবেলায় 10টার সময় চলে যেতে হয়েছে। রেডি হয়েছি, 7টার ভেতরে আমাকে সেন্টারে থাকতে হয়েছে। প্রোগ্রাম শেষ হইতে হইতে 1:30 বাজছে, বিয়ের প্রোগ্রাম। এরপরে আমি বাসায় আসছি। ওই দিনের মতো সেম, আমার শ্বশুর আমাকে গরম পানি করে দিয়ে, আমার শ্বশুর উনিও একটু টায়ার্ড ছিল, উনি ঘুমাই গেছে। আমি নেইল খুলছি, চুল, ওই দিন আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে চুল টুল খোলাতে। এরপরে আমি গেছি ডিরেক্ট শাওয়ার করতে। আমি চিন্তা করছি আজকে আমি কোনো দিকে তাকাবো না, হুম। কারণ ওই দিন আমার খুব আনকমফোর্টেবল লাগছে। আমি কোনো জানলা তো দিকে, বন্ধ। হ্যাঁ জানলা একদম লক করা, আমি কোনো দিকে আমি তাকাবো না। আমি আগে শাওয়ার করব, তারপর আমি চুল যেরকমই থাকুক, কালকে দরকার হলে আমি পার্লারে যে অয়েল ম্যাসাজ করে চুলই করব, কোনোভাবে আমি জাস্ট বের হব। আমি শাওয়ারে দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে ভাইয়া আমার হাতে কিন্তু তখন এরকম নখ, মানে কোনো ছোড়ো। নেল নাই, হুম। আঁচড় পড়ার মতো কিছু নেই, হুম। কারণ ফেক নেল লাগাইছে, সো নখটা আগে কেটে নিছে ওরা। তো শাওয়ার জেল নিছি আমি, সোপও নেইনি, শাওয়ার জেল নিছি, একদম লিকুইড, যেটা ওই যে যেগুলোতে স্ক্রাবিং ইয়া থাকে ওইটাও না, একদম লিকুইড সোপের হ্যান্ড ওয়াশের মতো নিয়ে আমি জাস্ট পুরা শরীরে রাব করতেছি। সাডেনলি মনে হইলো কি পানিটা ছাড়ার পরে আমার গাটা জ্বলে গেল। মানে আঁচড়ের উপরে, সদ্য আঁচড়ের উপরে আপনি যদি পানি ঢালেন চামড়া ছিলে যাওয়া জায়গায় যেরকম একটা বার্ন করে ওঠে, আমার সারা শরীরে ওরকম বার্ন করে উঠছে। পর আমি মিররের সামনে এসে তাকায় দেখি আমার তিনটা তিনটা ফিঙ্গারের আঁচড়, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এরকম একটা, এই থায়ে পেটে এরকম 5টা আঁচড় আমার সারা শরীরে। দেখে আমি চিল্লানি দিয়ে উঠছে, আমার হাজব্যান্ড দৌড়ায় আসছে, এসে আমার সারা শরীরে এরকম আঁচড় দেখে, তাও লাল, মনে হচ্ছে কি যে এখন দেওয়া। রক্ত, হ্যাঁ রক্ত পড়বে, মানে রক্ত গড়ায় গড়ায় পড়বে এরকম, কিন্তু রক্ত পড়তেছে না, মানে জল জল করতেছে, কাইন্ড অফ লাইট পড়লে একটা জায়গা যেরকম ইয়া হয় ওই রকম জাস্ট। তখন আমি অনেক ব্রাইট ছিলাম ভাইয়া, আমার এই দিনের আচরের পরের থেকে আমি আস্তে আস্তে অনেক কালো হয়ে যায়। তো আমার হাজব্যান্ড আমাকে জাস্ট তোয়ালি দিয়ে ওইভাবে প্যাঁচাই নিয়ে বের হয়েছে, আমার মাথায় শ্যাম্পু ট্যাম্পু লাগা, আমি প্রচুর কান্না করতেছি, মানে আমি জ্বালাতনটা সহ্য করতে পারতেছি না, যে বার্ন হচ্ছে ভেতরে এটা আমি সহ্য করতে পারতেছি না। আমি চিৎকার করে কাঁদতেছি, আমার শাশুড়ি উঠে গেছে, শ্বশুর উঠে গেছে। তো বলতেছে কি হয়েছে ওর? পরে বলতেছে যে না, আম্মুকে ঢুকাই দিল রুমে। আম্মু দেখে তো সে নিজেই ভয় পেয়ে গেছে, বলতেছে আচ্ছা দাঁড়া। পরে সে কি কি জানি পড়লো তার রুমে, যে পড়ে এসে আমার ফু দিল। আমার হাজব্যান্ড আমাকে ওইভাবেই তাওয়াল প্যাঁচায় নিয়ে, তাওয়ালের উপরে সে কম্বল এরকম করে ধরে সারা রাত বসেছিল ভাইয়া।
ফজরের আজান দেওয়ার আগ পর্যন্ত সারা রাত সে ওভাবেই বসেছিল আমাকে নিয়ে। সে এতটা ভয় পাইছে, আমি তো ভয় পাইতেছি শুনে। সে আমাকে ছাড়ে নেই। ইভেন ভাই এই দাগ 5.5 মাস আমার শরীরে ছিল, আঁচড়ের দাগটা। লাল দাগটা আস্তে আস্তে চলে গেছে, বাট থাকে না ওই যে ওই ইগুলো শুকানোর পর একটু কালচে কালচে দাগ, এই দাগটা 5.5 মাস আমার বডিতে ছিল। তো এরকম হওয়ার পরে আমার শরীর তো ভার হয়ে গেছে। পরের দিন এত খারাপ লাগতেছে। আমার মা আসছে, আমার বাবা আসছে, আমার বোনরা আসছে, নানু ছিল, মামিরা সবাই আসছে আমাকে তুমি তখন দেখতে। তোমার খালাকে জানাইছিলে যেটা হয়েছে? আমি আমার মাকে জানাইছি সকালে। তো আমার মা বলছে এমনি তো আসবো, পরের দিন নাস্তা নিয়ে আসে। তো বলছে আমরা এমনি তো সকালে নাস্তা নিয়ে আসবো, দেখতেছি দাঁড়াও। পরে এসে দেখে আমার মা ভয় পেয়ে গেছে যে এরকম তো হওয়ার কথা না সাডেনলি। আমি আরো কিছু সিমটমের কথা বলছি আগে থেকেই যে এরকম এরকম ফিল হয়। তো আমার মা বলতেছে কিছু একটা করা দরকার, কারণ এইভাবে চলতে থাকলে আমার মেয়ে তো পাগল হয়ে যাবে। আর আমার বিহেভিয়ারটা ভাই এরকম হয়ে গেছিল, আমার হাজবেন্ড আমার কাছে আসতে চাইলেই মনে হয় তারা খুন করে ফেলি। এই আচরের পরের থেকে শুরু হইলো মেইন প্রবলেম, যেটা এতদিন যা হচ্ছিল উপর দিয়ে। সাডেনলি আমি বারান্দায় যে সন্ধ্যার পরে বসে থাকতাম, কোন দিকে তাকায় আল্লাহই জানে। নামাজ পড়তে পারতাম না, উল্টা সিধা জিনিস খাইতে মন চাইতো। যেমন? যেমন আপনার এটা বললে মানুষ বিশ্বাস করবে না, আমাদের ওই যে কবুতর পুষতো, তো একদিন আমি কবুতরের টয়লেট এরকম করে নিয়ে জিব্বাই দিছি। অনেস্টলি ভাই আমার মনে হয়েছে কি ওটা অনেক টেস্টি, সিরিয়াসলি? সিরিয়াসলি। আরও এদিকে একটা প্রবলেম শুরু হয় ওই দিনের পরের থেকে, আমাদের কবুতর 3 জোড়া কবুতর হারাই গেছে। অথচ নেট করা ভিতরে পুরা বারান্দাটা, আমার বেডরুমের বারান্দাতে 2টা খাঁচা এরকম বড় করে 8 জোড়া কবুতর ছিল। কবুতর যেভাবে ডাকে ঠিক রিপ্লাই আসে, ওই যে আপনাকে বললাম না দেয়ালে এরকম রিপ্লাই, এটা আরো বেড়ে গেছে। আর মনে হতো কে জানি পেরেক পুঁতে আমাদের ইয়াটাতে, দিলাম তো। হ্যাঁ দেয়ালের ভিতরে পেরেক পুঁতে। এইটা আরো বেড়ে গেল। এই আচরের পরের দিন যেটা হয়েছে আমার সাথে ভাইয়া, আমি এদিকে ঘুরে শুয়ে আছি, আমার হাজব্যান্ড ওইদিকে ঘুরে শুয়ে আছে কোলবালিশ নিয়ে। আমার পায়ের সাথে কে জানি এরকম এরকম করে পা করতেছে, ঘষা দিতেছে। তো যেহেতু ওইরকম একটা কাহিনীর পর থেকে আমি ঘুমাইতে পারতাম না, ভয় পাইতাম অলওয়েজ। আমি আমার হাজব্যান্ডের পিঠের সাথে পিঠ লাগাই শুইতাম, যে একটু ভীতু ক্যাটাগরির আমি, যে কোনো কিছু যেন না হয় বা কোনো কিছু আমার কাছে যেন আসতে না পারে। সংস্পর্শে থাকলে অ্যাটলিস্ট আমি ওর টাচে আসছি, আমাকে যেন ধরতে না পারে। একদিন আমি বলতেছি কি রে এত ডিস্টার্ব করতেছো কেন, কি সমস্যা তোমার, দেখি ঘুরো তো। ওই দিক ঘুরে দেখি কি যে এতক্ষণ আমার পায়ের সাথে এরকম পা ঘেঁষা দিচ্ছিল। তা আমি বারবার আমার আমার শোয়ার সময় না ভাই আমি খুব ছিমছাম শুতে পছন্দ করি। মানে ওটা ওর পাই ছিল না? না, ওটা কারোর পাই ছিল না, মানে পায়ের সাথে এরকম ঘষাঘষি করতেছে। তো আমার শোয়ার মানে প্রসেসিংটা এরকম যে আমি একা শুইতে পছন্দ করি, কারোর সাথে গা ঘেঁষে বা কেউ গায়ে হাত দিয়ে শোয়া এটা আমার পছন্দ না। যত রোম্যান্স যা ঘুমের আগে, ঘুমানোর সময় আমার গায়ে টাচ করতে পারবে না। এটা আমি স্টিল নাও, আমার ছেলে আমার সাথে ঘুমায় না, সে তার বাবার কোলের ভিতরে ঘুমায়, আমি আমার মতো আমার পিলো নিয়ে আলাদা ঘুমাই ওকে। এক সাইডে। তো লাইক এরকম করতেছে, আমার রাগ হয়ে গেছে, কারণ আমি বলতেছি আমার মুড নাই, এরকম করো না মাহি। ঘুরে দেখি ওর পা একটা কোলবালিশের নিচে ওই দিকে ঘুরানো, আরেকটা কোলবালিশের উপরে উঠানো। তাহলে এতক্ষণ আমাকে কে গুতাইছে? আমি তো ভয় পেয়ে কম্বলে এরকম করে প্যাঁচায় নিয়ে বসছি, যে ওই যে আয়তাল করছি পড়তেছি, আমি আর মানে নড়তে পারি না, এরকম একটা ফিলিংস। তো এরকম কিছু মাস চললো। আমার শাশুড়ি আবার নরসিংদী যাবে। এখন আমি কান্নাকাটি করতেছি, এবার আমাকে নিয়ে যাও, কাজ আমি একা এই ফ্ল্যাটে থাকবো না। তো বলতেছে যে কোনো প্রবলেম হবে না, আমি তো দোয়া কালাম পড়ে করে দিয়ে যাচ্ছি। আমি বলছি না, এরকম করে আমাকে রেখে যাও না, আমি কিন্তু দম ফুটে মরে যাব মা। তো আমার শাশুড়ি বলতেছে আমার একটা মেয়ে দম ফুটে মরে গেলে কি হবে, আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাউকে ফোন দিয়ে বলে যাচ্ছি যে তোর সাথে থাকবে। তো আমার হাজবেন্ডের খুব ক্লোজ সো কল্ড কাজিন আর কি, দূরের সম্পর্ক, ওকে বাসায় রেখে গেছে, যে আমাদের দুইজনের গ্যাঞ্জাম হয়তো যেন না করে, আর মামিকে বলে গেছে যে ওদের দিকে খেয়াল রেখো। তো ও বাসায় আসছে, এখন আমরা 3জন। আমার হাজব্যান্ড বাইরে গেলে ও বাসায় থাকে, মানে আমি একা বাসায় থাকতেই পারি না ভাই, আমার মনে হয় কি বারান্দায় কেউ হাঁটে।
এরকম ফিল হয় আমার। আমি এখন ওই বাসাটায় থাকতেই পারতেছি না। এরকম ফিল হয় যে আমার হাজবেন্ড যখন বাসায় থাকে না, সাপোজ নিচে সে যাইতেই পারে, আমি বাসায়, মনে হয় আমার বারান্দায় কেউ হাঁটে বা কেউ দাঁড়ায় আছে, থাই গ্লাস, আমার বারান্দাটা থাই গ্লাসে, মনে হয় যে কেউ এইভাবে তাকায় দেখে আমাকে। এই জন্য আমি আমার হাজবেন্ড বাসায় না থাকলে সোফার রুমে এসে টিভির রুমে বসি ফুল ভলিউম দিয়ে, মনে হয় যে বারান্দায় কেউ হাঁটে। এটাও থাই গ্লাস, ওইটাও থাই গ্লাস। এখন লকটা কিন্তু সাডেন খুলে যাইতে পারে, এবং লক খুললে টুক করে সাউন্ড হয়। এরকম সাউন্ড আমি কয়দিন শুনছি। শোনার পর আমি দরজা খুলে রেখে আমার বাসার মামির ঘরে যে বসে থাকছি ভয়তে। এখন এগুলো আসলে কাকে বুঝাবো ভাইয়া? সবাই বলে যে এগুলো টুকটাক সব জায়গায় থাকে, আর নতুন অ্যাপার্টমেন্ট এগুলো একটু প্রবলেম হয়। ফাইনালি তুমি কি একটু সমাধান হইলো? সমাধানটা ভাইয়া, এখন পর্যন্ত আমি অনেক কিছু সাফার করি, অনেক কিছু। এখনো এগুলো হচ্ছেই? এখন আমাকে ছুঁইতে পারে না, বাট ড্রিমের ভিতরে এসে খুব মানে ট্রাই করে আমাকে ডিস্টার্ব করার। লাইক ও বেসিক্যালি আমাকে ফার্স্টের দিন পছন্দ করছে। ওই যে অন্ধকারে ঢুকতেছিল। হ্যাঁ, মেইনলি যেটা পরে জানতে পারছি, আমার প্রেগনেন্সির সময় আমি জানতে পারছি, ওই বাসাটা আমরা যখন লিভ করি তারপরে আমার প্রেগনেন্সি কনসিভ করছে। তার এক পর্যন্ত হয়নি না, বাচ্চা? এর ভিতরে আমার দুটো বেবি কনসিভ করছে, বাট দুটোই নষ্ট হয়ে গেছে খেয়ে ফেলছে? সাডেনলি। হ্যাঁ, আপনার ফার্স্ট বেবিটা আমাকে ফেলে দিছিল, একদম সাডেন দাঁড়ায় আছি, ধাক্কা দিয়ে মনে হয়েছে কেউ ফেলে দিছে। আর মাথার পেছনে কেটে গেছিল, হাতটা মানে একদম নর্মাল টাইলসের উপর আমাকে ফেলে দিছে এভাবে উল্টা করে। তো আমার বাচ্চাটা 3.5 মাসের বাচ্চাটা নষ্ট হয়ে যায়। এরপরে বাচ্চা একটা কনসিভ করে, তো ওইটা 2.5 মাসে নষ্ট হয়ে গেছে। আমি জানি না কিভাবে কি, মানে পরপর 2টা বাচ্চা আমার এভাবে নষ্ট হয়ে যায় ওখানে থেকে। তারপরে তোমরা বাসা চেঞ্জ করছো? হ্যাঁ, তারপরে বাসাটা চেঞ্জ করে, মানে নিজেদের ফ্ল্যাটটা ভাড়া দিয়ে আমরা অন্য জায়গায় ভাড়ায় উঠি, যে অ্যাটলিস্ট ফ্ল্যাটটা তো বিক্রি করতে হবে না, নিজেদের বাড়ি, এটা তো কোনো একটা প্রসেসিং সাডেনলি করতে পারবো না। মেনলি যেটা জানতে পারি, আমার ফ্যামিলি থেকে মানে থাকে না, মেয়ে বিয়ে হইলে বাসায় কিছু ফার্নিচার দেয়, তো একটা কিং সাইজ বেড দিবে। তো আমরা দুইজন যে জুনিয়র একটা বেডে শুইতাম, দুজন হাজব্যান্ড ওয়াইফ, তো এবার একটা বড় বেড দিবে, তো ওই বেডটা সরায় ফেলি। মেনলি আমি যেদিন তাকে দেখতে পারি সেদিনকার, হ্যাঁ সেদিনকার কথা বলি। খাটটা সরায় ফেলে ওইরকম কিং সাইজের একটা মানে 6.5 ফিট 7 ফিটের একটা আমরা বানাই, জাজিম বানাই, মানে তোশক বানাই মোটা করে, কারণ বাকি সব সেট আমার বাসা থেকে আসবে। তো ওইটা ফ্লোরিং করে আমরা দুজন ঘুমাচ্ছি। আপনার 4-5 দিন হয়েছে, 1-2 দিনের ভিতরে বেডটা আসবে। একদিন ভোরবেলায় দেখি আমার হাজব্যান্ডের ওইদিক ঘোরা, আমি এদিক ঘোরা। আর ভাইয়া যেটা বললাম যে থাই গ্লাস তো একদম ইসের সামনে, আমাদের রুমটা খুব বেশি না, এরকম সাইজের ছিল, এই সাইডের ডোর, তো পর্দাগুলো একটু খোলা ছিল। অপোজিট সাইডের বাসার উপরের ছাদের যে লাইটটা, পুরা লাইটটা এসে অন্ধকারে আমাদের ওই থাই গ্লাসের উপরে পড়ে। তো মানে বাইরের কোনো কিছুর ছায়া পুরাটা এই দেয়ালে এসে পড়ে, মানে হুবাহু ওখানে কিছু করলে এখান থেকে পুরা শ্যাডো দেখতে পাবো। তো ঠিক 3:30টার পর টাইম, অর 3:45 বাজে, আমি দেখতেছি মানে সাডেনলি আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম অনেক পাতলা। দেখলাম থাইটা, মানে আমি এরকম এইদিকে তাকায় আছে, আমি এদিক ঘুরে, আমি ডান কাছে শুই সবসময়, তাকায় আছে দেখি কি থাইটাকে জানি খুললো, আস্তে করে খুললো। আমি তাকায় দেখতেছি, মানে চোখ ডলতে ডলতে তাকায় আছি যে কি হইল। আমি একটু ভীতু, আমি ওদিক ঘুরবো না, কি হইলো বুঝলাম না, আবার একটু চোখটা ডলা দিলাম। নাও আই ক্যান সি আ শ্যাডো ঢুকলো রুমে, ঢুকে ঠিক আমার হাজবেন্ডের মাথার কাছে বসলো, একদম মাথার কাছে। ভাইয়া একটা জিনিস বলি, আমার হাজবেন্ডের খুব পছন্দের একটা ছোট্ট ফ্যান ছিল ইয়েলো কালার, মানে ও হইলো গিয়ে ফ্যানটা মাথার কাছে, মানে ও আবার ঘামে প্রচুর, তো সামটাইমস দেখা যায় যে খুব হেভি ফুড খেলে ওর হইলো গিয়ে প্রেশারটা সাডেনলি হাই হয়ে যায়। তো ওই দিন আবার গরু মাংস টাংস অনেক জাঙ্ক ফুড খাইছে,
তো ওইটা ছেড়ে মাথার কাছে ঘুমাইছে। তো ওইটার অনেক মানে বিকট একটা সাউন্ড, গ্যার 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 একটা সাউন্ড থাকে। ওই সাউন্ডটার জন্য আশেপাশে কোনো কিছু শোনা যায় না, বাট আমি স্পষ্ট ওই সাউন্ডটা শুনতেই পাচ্ছি না ফ্যানের। সে যে মাথার কাছে বসে সে যে ঘুমাইতেছে জোরে জোরে এরকম করে, আমি দেখতেছি এরকম চুল উঠতেছে, মানে জটাধারী টাইপের। আমরা বিভিন্ন কার্টুনে বা সিনেমায় দেখি যেরকম জটাধারী চুল এরকম উঠতে থাকে, এরকম একটা অবয়ব আমি এখানে থেকে দেখছি। এখানে জাস্ট একটা শ্যাডো পড়ছে আমার হাজব্যান্ডের মাথার সামনে বসে কি কি জানি বলতেছে এরকম করে। আমার তো সারা শরীর শক্ত হয়ে গেছে, আমার জিহ্বা পর্যন্ত নড়তেছে না। আমি যে আইতাল করছি পড়বো তাও পারতেছি না। আমি শুধু মনে মনে বলতেছি, আল্লাহ তুমি কোথায় আল্লাহ। শুধু এই একটা কথা আমি মনে হয় 15 থেকে 20 মিনিট চেষ্টা করছি বলার, যে আল্লাহ বাঁচাও, আল্লাহ তুমি সব কিছু, আল্লাহ তুমি বাঁচাও। কি কি জানি করলো, আমি মানে বসে বসে হ্যাঁ বসে বসেই, মানে আমি এটার ডেফিনেশন পরে দিচ্ছি। তো আজানটা যখন পড়ে ভাইয়া, তার কিছুক্ষণ আগে আমার শরীরে মনে হচ্ছে কি যে সাডেনলি হাত পা অবশ হয়ে গেলে যেরকম লাগে না, সাডেনলি ছেড়ে দিলে ঠান্ডা হয়ে আসে ঝিনঝিন হয়ে, ওরকম করে মনে হলো শরীরটা ছেড়ে দিল। আর তখন আমি কথা বলতে পারতেছি, তখন আমি আল্লাহ বলে চিল্লানি দিয়ে উঠছি। আর চিল্লানি দেওয়ার সাথে সাথে জিনিসটা নাই। তখন আমি হা হা করে, মানে আমি কিরকম করে চিল্লানি দিয়ে কান্না করে উঠছি। পরে আমার হাজবেন্ড লাফ দিয়ে উঠছে, উঠে বলছে কি হয়েছে তোমার, কি হয়েছে, কোনো প্রবলেম? আমি আর কথা বলতে পারিনি, আমি সেন্সলেস হয়ে গেছি। এরপর অনেক পানি টানি দেওয়ার পরে আমার শাশুড়ি আম্মা উঠলো, আমার শ্বশুর উঠলো, পরে জিজ্ঞেস করতেছে ওর কি হয়েছে। পরে বলতেছে ওকে ডাইকো না, ও একটু ঘুমাক, ও মনে হয় খুব বাজে স্বপ্ন দেখছে, যেহেতু আমার হাজবেন্ড জানে না ব্যাপারটা। বলছে এরকম হয়েছে। তো আমি, আমার ঘুম ভাঙছে প্রায় 12টা 1টার দিকে। উঠে আমি একটা কথাই বলছি, আমি বাসায় যাব, আর কিছু না। আমি শুধু কাঁদতেছি আর আমি বলছি আমি বাসায় যাব। তারপর হাজবেন্ড বলতেছে এরকম তো আমার বউ করে না, মানে আমি পাগলের মতো চুল ধরে টানতেছি, ই করতেছি যে না আমি বাসায় যাব, আমি বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসো। পরে আমার শ্বশুর বলতেছে যাও রে দিয়াই, ও যদি এরকম করতেছে দিয়াই, হয়তো বা কোনো প্রবলেম হয়েছে। পরে আমাকে বাসায় দিয়ে আসছে। তারপরে আমি মুখ খুলছি, মানে আমি এতটাই ভয় পাইছি যে আমি ওই জায়গায় কথা বলতে পারতেছিলাম না। আমি আমার মাম্মাকে জড়ায় ধরে মানে কান্না করতেছি। আমার মা বলতেছে কি হয়েছে, কি হয়েছে বল, অ্যাটলিস্ট কি হয়েছে। আমার গায়ে অনেক জ্বর চলে আসছে ভাইয়া, মানে গা হাত পা এরকম মনে হচ্ছে যে খিচুনি দিয়ে উঠবে এরকম। পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি তুই অনেক ভয় পাইছিস, আমি না আসরের নামাজ পড়ে তোকে আমি ঝাড়বো। তো আম্মু আমাকে এটি করলো, ঝাড়লো টাড়লো ই করলো। পরে আম্মু আমাকে কি পানি টানি দিয়ে ওই যে জমজমের পানি এটা সেটা খাওয়াইলো। তারপরে ওই যে আমাকে একটা পানি আর সরিষার তেল দিছিল ইউজ করতে, ওইটা আমি এই বাসায় নিয়ে আসছিলাম, ওই বাসায় পরে আর নিয়ে যাইনি। তো পরে আমি যখন আসছি তখন আম্মু আমাকে ওই পানিটা দিয়ে গোসল করাইলো। এরপরে দেখলাম যে না, মানে মনের রেবে ভেতর দিচ্ছে। থেকে একটু হ্যাঁ হালকা ফিল হচ্ছে। ওই লোকটার কি কোনো ঘ্রাণ ছিল গায়ে? খুব পচা গন্ধ, খুবই পচা গন্ধ। ওকে কি এত টাচ করা গেছে? না, তোমাকে টাচ করছে? টাচ করে নাই, তবে সে মোস্ট অফলি ট্রাই করতেছিল আমার হাজবেন্ডকে মেরে ফেলার, মানে গলা চেপে ধরার অর সামথিং। পরে আম্মু বললো যে না ওখানে আর থাকা যাবে না, আমার মেয়েকে আর আমি ওখানে পাঠাবো না। আমার শ্বশুরবাড়ির সাথে পার্মানেন্ট একটা সলিউশনে আসার চেষ্টা করলো, যে আপনারা হয় ওই জায়গা ছেড়ে দেন, নাহলে আমার মেয়ের একটা ব্যবস্থা করেন, কারণ ওইভাবে এখানে থাকা পসিবল না, আমার মেয়েকে তো আমি আপনাদের জন্য হারাবো না। এটা তখন আমার বিয়ের অলরেডি 4 বছর চলতেছে। এতদিন ধরে এই কাণ্ড এতদিন চলছে। ধরে আমি সাফার করতেছি। তুমি ভাইয়া জানলে কখন যে তোমার ওই দিনে যে পছন্দ করছে? এটা এটা বললো কখন? পছন্দ করার ব্যাপারটা ভাই আমি জানতে পারছি আমার প্রেগনেন্সির পরে। ওকে। লাইক এরপরে যাই হোক আমার শ্বশুর শাশুড়ি নরসিংদী চলে গেল, আমি আমাদের বাসায় শিফট হইলাম। আর ওই যে বাসা ভাড়া দিয়ে দিছি ওইটা ওইটা আমার মা বললো যে আমার আমার মেয়ে বাইরে কেন থাকবে, পড়াশোনা করতেছি, বাইরে কেন থাকবে, আমার বাসায় থাকুক, কারণ আমার বাসায় আমার একটা পার্টিকুলার রুম আছে আলাদা, Right. তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে থাকতেই পারি। অবশ্যই। তো আমার মা বললো বাইরে থাকার দরকার নেই, যেহেতু এত প্রবলেম। আমার বাবাও মানে খুব সেন্সিটিভ এইসব বিষয়ে, বলছে দরকার নাই, আমার মেয়ে এখানেই থাকুক, আমার মেয়েকে নিয়ে তোমার নতুন কোনো বাসায় ওঠার প্রয়োজন নেই। তো
তো আমি 1 বছর আমার বাসায় থাকলাম, এর ভিতরে আমি মানে করোনা প্যান্ডেমিক আসলো, আমি কনসিভ করলাম। তো তখন আমার মানে চিন্তা হইলো যে না, আমার এখন একটা আলাদা স্পেস দরকার। তো আমি যদি এখন থেকে প্রসেসিং না করি, দেখা যাবে যে সামনের দিকে আর এটা হয়ে উঠবে না। কারণ তো বেবি হলে মারা ছাড়বে না এমনিতেই। ছাড়বে না, হ্যাঁ। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আমরা আলাদা বাসা নিই। তো আমরা বাসা নিলাম, বাসা নিয়ে উঠলাম। উঠার পরে ভাইয়া আমি একটা ছোট্ট বিড়াল পুষি তখন। আমার বিড়ালটা শুধু মানে আমার কাছে কাছে থাকতো। আর এই জিনিসটা আমি শুনছিলাম যে বিড়াল থাকলে নাকি সেখানে আসে কোনো না। আজে বাজে জিনিস থাকে না। তো 7 মাস বিড়ালটা আমার সাথে ছিল, এরপরে বিড়ালটা সাডেনলি কোথায় জানি চলে গেছে। নাই। নাই। তো বিড়াল চলে যাওয়ার পরের থেকে আমি ফিল করি, আগে করতাম না। তবে হ্যাঁ, একটা জিনিস হইতো, আমি প্রেগনেন্সিতে আমি আসলে বেসিক্যালি খুব কষ্ট পাইছি, কিন্তু আগে 2টা মিসক্যারেজ, তো 3 নাম্বার বাচ্চাটা আমাকে একেবারে ডক্টর বলে দিয়েছিল বেড রেস্টের জন্য। তো দেখা যেত আমার শাওয়ারের টাইমটা দেখা যেত খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার টাইমটাই হয়ে যেত, বাট আমার মনে হইতো অলওয়েজ ভাইয়া কেউ আমাকে দেখে। এই প্রবলেমটা থেকে আমি বের হইতেই বাথরুমে পারি নাই। কেউ দেখেই? দেখে, ও মাই গড। বাথরুমেও দেখে, বাসায়ও যদি একা থাকে আমার মনে হয় কেউ আমাকে জানলা দিয়ে দেখতেছে। এইটা আমার ফিল হইতোই ভাইয়া, এখনো কি এটা আছে? এখনো হয়। তোমার যে এটা থেকে তুমি এখনো বের হতেই পারোই নাই? না, আমি যে আপনার সাথে কথা বলতেছি আমার অলরেডি মাথার পেছনটা ভার হয়ে গেছে এগুলো চিন্তা করে। মানে একটা বাজে ইফেক্ট থাকে না মানুষের শরীরে। আল্লাহ মাফ করুক। তো লাইক আমার বিড়ালটা নাই, আমি বাসায় একা থাকি। 7 মাস পর্যন্ত আমি প্রপার ওয়েতে মানে খাওয়া দাওয়া করতে পারিনি। তো আমার মা বললো যে আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করাইলাম 7 মাসের পরে। তো আমার বাচ্চার গ্রোথটা আপনার 37 সপ্তাহে যেটা হওয়ার কথা সেটা 32 সপ্তাহের যে গ্রোথ থাকে 5 সপ্তাহ পেছনে। তো এখন যদি ডেলিভারি হয় বাচ্চাটাকে বাঁচানো যাবে কিনা শিওর না, বিকজ ওয়েটটা যেটা হ্যাঁ অ্যাকুরেট থাকার কথা তার থেকে অনেক কম। তো বাচ্চা হওয়ার পরে যে একটা হ্যাসেল, বাঁচানো যাবে কিনা ইনকিউবেটরে রাখার পরে, অ্যাকচুয়ালি এত মাস কষ্ট করার পরে নিজের সন্তানটাকে ওইভাবে দেখা। তো আমার মা বলতেছে তুমি আমার কাছে এসে থাকো, লাস্টের টাইমগুলো আমার কাছে এসে জি, থাকো। তো মা কাছে থাকলে অনেক হ্যাঁ, উপকার হয়। আমার বাসা থেকে ভাইয়া আমার বাবা মার বাসা 30 টাকা ভাড়া, এতটুকু তারপরেও ওয়াকিং ডিস্টেন্স। তারপরেও তো আমি তখন আর কিছু বলি নাই, আমি চলে গেছি। একদিন আমাদের বাসায় আমি প্রেগনেন্সির ভিতরে খুব বেশি স্বপ্ন দেখতাম 2টা সাপ, কালো কুচকুচে 2টা সাপ আমাকে কামড়ানোর চেষ্টা করতো। তো আমি যে কোনোভাবে চেষ্টা করতাম এটা থেকে দূরে থাকতে, আমাকে কামড়টা দিতে পারেনি, বাট কোনোভাবে কোনোভাবে আমার পর্যন্ত ঠিক ফজরের আজানের আগ পর্যন্ত এমনও হয়েছে আমি 2-3 ঘন্টা একটা স্বপ্নের ভিতরে আটকানো, আমার জানটা গলা দিয়ে মনে হচ্ছে বের হয়ে যাবে। এন্ড ইউ But ক্যান স্পিক। হ্যাঁ না আমি হ্যাঁ আই কুডন্ট স্পিক, বিকজ আমি দেখতেছি, আমি শাউট করার ট্রাই করতেছি, বাট আমার জবান দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। 2টা ঘন্টা আমি স্ট্রাগল করতেছি ওই স্বপ্নের ভেতরে যে ওইটা আমাকে কামড় দিবে। 2টা সাপ, নট অনলি এ সিঙ্গেল ওয়ান, আমার সাথে সাথে ঘুরতেছে 2টা ঘন্টা। এরকম অনেকবার হয়েছে। আমাদের বাসায় যখন লাস্ট টাইম আমার উপরে অ্যাটাকটা হয়, এরপরে আমার মা অনেক বড় একটা স্টেপ নিছে, সেটা আমি বলছি। লাস্ট যেদিন আমার সাথে এই জিনিসটা হয়, আমার হাজব্যান্ড ওই দিন ছিল না, ঢাকার বাইরে গেছে তার ফ্রেন্ডসদের সাথে ঘুরতে। কিন্তু আমার বাসায় আছি, আমি ওই দিন একা শুইছি। আমার মেঝো বোন তখন আসনুল্লাতে পড়ে ইঞ্জিনিয়ারিং। তো ওর ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডের বাসায় থাকবে বলে ও রাতে আসেনি। তো আমার মম ওর জন্য ওয়েট করতে করতে ওর রুমেই ঘুমাই পড়ছে, আমার রুমে আসার আর তার হয় নাই। হ্যাঁ, তো ঠিক ভোরের আগে আমি স্বপ্নটা দেখতেছি, ইভেন আমি সব কিছু ফিল করতে পারতেছি ভাইয়া। দরজার বাইরে দিয়ে কে যাচ্ছে, আমার বাবা এসে রুম মানে ওয়াশরুমে ঢুকতেছে, কমন ওয়াশরুম যেটা, আমি সেটাও ফিল করতে পারছি, আমি তার পায়ের শব্দ শুনতে পাচ্ছি, কিন্তু আমি জবান বন্ধ। নড়তে পারছি না। হ্যাঁ, পুরো শরীর আমার প্যারালাইজডের মতো, আমি নড়তে পারছি না, আমার জবান খুলতেছে না। আমি জাস্ট স্বপ্নে দেখলাম ভাইয়া কেউ একজন আসলো, অনেক বড় শরীর, কালো, পুরা কালো একটা অবয়ব, এসে ঠিক এই জায়গায় ধরলো। ধরে মনে হচ্ছে কি আমার পুরা মানে আমার আত্মাটাকে এইভাবে বের করে নিছে, বের করে নিয়ে আমার রুমের সাথে বেলকনি, থাই গ্লাস, তো সে বের করে নিয়ে আমাকে ওই যে গ্রিল দিয়ে এরকম হ্যাচড়ায় টেনে বের করে ফেলবে, এরকম মানে আমি তো টুকরা টুকরা হয়ে যাবো, আমার ফিলিংস হচ্ছে এরকম। কিন্তু সে আমাকে ওইটা দিয়ে টেনে বের করে নিয়ে যাবে। এর ভেতরে আমি এবার টের পাচ্ছি যে পায়ের আওয়াজ, আমার বাবা ফজরের ওয়াক্তে নামাজ পড়ে, উনি আসতেছে, যে উনি আগেই উঠে, ফজরের 10-15 মিনিট আগেই উঠে অ্যালার্ম দিয়ে শুয়ে।
আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি কিছু বলতে পারতেছি না, আমার জবান বন্ধ। Oh my God. সাডেনলি আজানটা পড়ছে, আমি এমন জোরে চিল্লানি দিয়ে গড়ানি খেয়ে, আমার বাচ্চা তখন পেটে 7.5 মাস, আমি নিচে পড়ছি। ধাম করে পড়ার শব্দে আমার বাবা ওয়াশরুম থেকে তাড়াহুড়া করে বের হয়েছে, আমার মা ওই রুম থেকে আসছে, কারণ ঠাস করে আমার শরীর তখন অনেক অনেক ওজন, বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, স্বাভাবিক। সবাই ভয় পেয়ে গেছে, ঘুম ভেঙে গেছে, দৌড়ায় আসছে সবাই, যে এত জোরে আওয়াজ। আমার বাচ্চাটার মাথায় একটু আঘাত লাগছে। আঘাত লাগছিল, এইভাবে ভুট হয়ে পড়ে গেছি। তো মানে আমি নামার চেষ্টা করাতে পুরো শরীর অবশ, আমি ধাপ করে পড়ে গেছি। ইজ ইউর চাইল্ড ওকে? হ্যাঁ, ওকে, বাট ওর স্পিচে একটু প্রবলেম আছে। ওকে। লাইক ওর স্পিচটা ডিলে, এখন ওর প্রায় 3.5 বছরের উপরে, ও প্রপার ওয়েতে কথা বলতে পারে না, হুম। বাট সব অ্যাক্টিভিটিস তার অ্যাক্টিভ। তো তখন আমার মা কান্নাকাটি, আমাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি, যে আমার অলরেডি তখন ভাইয়া একটু ব্লিডিং শুরু হয়ে গেছে। আমাকে সাথে সাথে মেরিস্টোপস ছিল হাতের কাছে, নিল। নেওয়ার পরে বলতেছে যে আমার তো পানি ভেঙে গেছে, পানি আসা শুরু হয়েছে, এখন এই অবস্থায় কি করা যায়। তো ওরা আমাকে ওই দিন হসপিটালে রাখলো আন্ডার ট্রিটমেন্ট। সন্ধ্যার পরে বলতেছে যে না, পানিটা এখন ঠিক আছে, মানে ওইভাবে ধাক্কা যাচ্ছে। খাওয়াতে, হ্যাঁ ওই টাইমটাতে একটু ব্লিডিং সহ একটু আসছে, বাট এখন মেডিসিন দেওয়াতে ঠিক আছে। মানে থাকে তো, ওভারির মুখটা না খোলা পর্যন্ত ডেলিভারি পসিবল না, Right. যদি সিজারিয়ান না করা হয়। তো বললো যে এখন ঠিক আছে, মানে এখন বাচ্চা বের হওয়ার কোনো সিমটম নাই। আমার হাজব্যান্ড চলে আসছে তাড়াহুড়া করে এই নিউজ শুনে। তা আমার মা ওই দিনই একদম ডিটারমাইন্ড, এটার একটা রফা দফা করবো, বিকজ আমার মেয়ের জীবনের উপর দিয়ে উঠতেছিল, এখন আমার নাতির জীবন নিয়ে টানাটানি। আমার মা তার ফুপিকে আমার কাছে রেখে, আমাদের বাসায় রেখে সে যশোরে যায়। আমাদের হোম ডিস্ট্রিক্ট যশোর, ওখানে অনেক বড় একজন যশোর, আমার নানু বাড়ি খুলনা, খুলনায় অনেক বড় একজন পীর আছেন, আমি ওনার নাম নিব না। তো উনার কাছে যাই জিনিসটা জানার জন্যে এবং কিছু তদবির আনার জন্যে, যে এই জিনিসটা থেকে কিভাবে দূরে সরা যাবে। মেইনলি পুরা কাহিনীটা এখান থেকেই জানতে পারি আমরা। উনি জাস্ট আক্স করছে যে হ্যাঁ, উনি জিন চালন করে একজন মহিলার ঘাড়ে, উনি তুলা রাশির। উনি জাস্ট আমাকে মানে আমার মাম্মাকে আক্স করছে যে আমার শ্বশুরবাড়ির অ্যাড্রেসটা কি, আর কিচ্ছু না। কারোর নাম না, আমার নাম না, আমার হাজবেন্ডের নামও না, কারোর কোনো অ্যাড্রেস কিছুই জানতে চায় না, শুধু বাসার লোকেশনটা। এরপরে থেকে উনি বলা স্টার্ট করে, ওইখানটায় বসেই। ওখানে বসেই বলা স্টার্ট করে। মানে ওই যে মহিলাটা, উনি বেসিক্যালি বলে। তো উনি বলা স্টার্ট করে যে মানে কোন জায়গা থেকে কিভাবে ইফেক্টটা হইলো। আমি যেদিন ফার্স্ট দিন ঢুকি ওদের অ্যাপার্টমেন্ট দিয়ে, ঠিক সন্ধ্যাবেলায় ওনার আমাকে ভালো লাগছে, এবং ওনারা ওখানে 7 ভাই থাকেন, জটাধারী এবং হিন্দু ধর্ম অবলম্বী, এবং ওনাদের ভেতরে 2 জনের আমাকে এমন ভালো লাগছে যে তারা আমার ব্লাডের সাথে মিশে যাওয়ার চেষ্টা করে। ওনাদের ভেতরে একজন আছে, তার জাস্ট আমাকে এমনি ভালো লাগছে, সে আমাকে পজেস করতে চায় না, বাট 2 জন আমার সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্যে, মানে ওনাদের ভেতরে অলরেডি মারামারি, এবং যে 2 জন আমাকে ওইভাবে চায় তাদের ভেতরে 2-1 জন অলরেডি আমার হাজব্যান্ডের উপরে কোনো না কোনোভাবে অ্যাটাক করার ট্রাই করছে। এর ভেতরে ওই বাসায় অনেক অনেক ধরনের কাজ, অনেক কিছু হয়েছে যেটা আমি স্কিপ করছি। আমাদের ভেতরে মারামারি হয়েছে, বললাম যে ছুরি ধরে মারামারি। হ্যাঁ, একদিন ও আমার গায়ে এত বড় একটা তালা ছুঁড়ে মারছে, আমার বুকে এসে লাগছে তালাটা, ওটা আমার মাথায় লাগলে তো আমি মরেই যেতাম। আমি ওকে জুতা ছুঁড়ে মারছি, ইভেন ছুরি দিয়ে ওকে কুপাইতে গেছি, ওকে আমি একদিন ফেলাই দিয়ে ওর বুকের উপরে উঠে বসে মানে গেছি। যেটা কখনোই হওয়ার কথা না। এগুলো ইম্পসিবল, কারণ 2 জন 2 জনকে ভালোবেসেই বিয়েটা করে। Right. তো এরকম একটা কন্ডিশনে সে বলল যে সে এখনো চেষ্টা করতেছে, যেহেতু আমার মা আমার বাচ্চা কনসিভ করার পরে আমাকে একটা হাতে একটা দিছিল, হ্যাঁ দাগা পরাই দিছিল, ওইটার জন্য আমার বডিতে আসতে পারতেছে না, আদারওয়াইজ আমার এই বাচ্চাটাও খেয়ে ফেলতো। এর আগের 2টো বাচ্চা এভাবেই নষ্ট করে দিছে। আর এখন তারা চেষ্টা করতেছে কোনোভাবে আমার বাচ্চাটাকে যদি নিয়ে যেতে পারে, এবং লাস্টের দিন অ্যাটাক করার মিনিং ওইটাই ছিল যে আমাকে যদি ওখান থেকে বের করে নিতে পারতো তো আমার বাচ্চার জানটা, অ্যাকচুয়ালি ওরা আমার জান নিয়ে ওই দিন টানে নেই, আমার বাচ্চার জান নিয়ে টানছে, যেটা আমি ভেতর থেকে ফিল করতেছিলাম। বিকজ
ভেতর থেকে মানে যখন জানটাটা এবার হ্যাঁ করতেছে। করতেছিল আত্মাটা তখন দৌড়ে যাচ্ছিল। হ্যাঁ শেকিং হচ্ছিল আমার শরীরের ভেতরে, কারণ আমার বাচ্চাটাকে ধরে টানতেছিল, এই জন্য আমার শরীরের ভেতরে শেক হচ্ছিল। এরপরে ফাইনালি ওই ওই দিনে তুমি তো পাইলা হ্যাঁ পরে তদবির হয়েছে। জানতে পারলাম, অনেক কিছু এনে দিল আম্মু, সেগুলো ইউজ করা শুরু করলাম। নামাজ তো আসলে ওই মোমেন্টে পড়তে পারতাম না, তবে আমি জিকিরের ভেতরে থাকতাম। তো গেল আমার প্রেগনেন্সির পিরিয়ড, বাচ্চা হইল আলহামদুলিল্লাহ। তদবির দেওয়ার পরে ভাইয়া 1.5 কেজি ওজন 1.5 সপ্তাহে আমার বাচ্চার বেড়ে গেছে। বেসিক প্রবলেমটা ছিল যে ওরা যে দূর থেকে প্রসেস বা কিছু করে রাখতো, ওইটার জন্য আমি ফুড ইনটেক করতে পারতাম না। খাইতে পারতাম না, বুঝতে হ্যাঁ, পারছি। তো এটা করার পরে আমার বাচ্চার প্রায় 3 কেজি উপরে আরও ওয়েট বেড়ে গেল, 3.5 কেজির কাছাকাছি। তো ডক্টর বললো এখন আমরা সিজার করতে পারি, কোনো প্রবলেম নেই। তো আমার বাচ্চা হইলো। এরপরেও মানে কিছু প্রবলেম যেটা ফেস করছি ভাইয়া, মানে এখন যে প্রবলেমগুলো ফেস করি এগুলো দূর থেকে ফেস করি, মানে কাছে আর আসে না। কাছে আসতে পারে না, দূর থেকে ফেস করি। মেইনলি প্রবলেম যেটা আমি মানে বেবি হওয়ার পরপরই ফেস করছি, আমার বাচ্চাকে আমি ব্রেস্ট ফিডিং করতে পারিনি। বিকজ ওকে আমি ব্রেস্ট ফিডিং করতে গেলেই ও উপরের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে গা হাত পা এরকম মানে ছেড়ে দেয়। ছেড়ে দিয়ে মানে কিরকম জানি দাঁত লেগে যেত, এরকম একটা ফিল হইতো। ফাইন, আমরা তো শেষ করে আমরা 1 ঘন্টা শুট করছি। তো এরকম অনেক দিন চললো, চলার পরে ওকেও তাবিজ দেওয়ার পরে আস্তে আস্তে এই জিনিসটা শেষ। তবে আমার ছেলে কাকে দেখে জানি, দেখে হাসে, দেখে হাসে খেলা করে, ঠিক আছে। এই প্রবলেমটা মাঝখানে অনেক বেশি ছিল। আর এখন সে একা রুমে থাকতে চায় না, এবং সাডেন যদি কারেন্টও চলে যায় সে চিৎকার করে কান্নাকাটি করে, সে মনে হয় কাউকে খুব কাছ থেকে দেখে, এটা সে ফিল করে। আল্লাহ মাফ করো। আর আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখি আমার কাছে আসার চেষ্টা করে ওই যে 2টা সাপ। ওই দুটো শট। হ্যাঁ, আর মাঝে মধ্যে মনে হয় যে কিছু একটা পেছনে এসে দাঁড়ায় আছে, এই জিনিসটা আমি খুব বেশি ফিল করি, কিছু একটা দূর থেকে দেখতেছে, এই জিনিসটা আমি খুব বেশি ফিল করি। সাবধান থাকো।